হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটা সেক পেপারের স্পেশাল ভিডিও। আজ আমরা ডিসকাস করব ফার্স্ট সেমিস্টার সেক পেপারের খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, হিউম্যান জিওগ্রাফি। সেই হিউম্যান জিওগ্রাফি একটা স্পেশাল টপিক, সেটা কি দেখে নাও। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ টার্নারি ডায়াগ্রাম যেটা তোমাদের রয়েছে, যেটাকে নিয়ে অনেকের অনেক রকম প্রবলেমও রয়েছে। তো আজ আমি সেই সব প্রবলেম সলভ করতে চলে এসেছি। ফার্স্টেই যেটা বলবো যে টার্নারি ডায়াগ্রাম কিন্তু একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ওকে, তো টার্নারি ডায়াগ্রাম এখানে ব্যক্তিগতভাবে অশোক মিত্রা তার ফাংশনাল ক্লাসিফিকেশন অফ টাউনের ক্ষেত্রে ব্যবহার করেছেন। টার্নারি ডায়াগ্রাম কিন্তু অনেক রকম ব্যবহার হয়ে থাকে। এটা কি একটু আগে বলে দিই তোমাদের। দেখো, টার্নারি ডায়াগ্রাম হচ্ছে একটা 3D ডায়াগ্রাম, যেটা তোমরা দেখতে পাচ্ছ একটা ত্রিভুজের মতো। এটা অ্যাকচুয়ালি 3D ডাইমেনশনে হয় এবং এটার মধ্যে দিয়ে প্রধানত যেটা দেখানো হয় সেটা হচ্ছে সয়েলের বিভিন্ন রকম স্ট্রাকচার। ওকে, তো সয়েল কি কি পজিশনে রয়েছে, সয়েলের মধ্যে কি কি উপাদান রয়েছে, সেটা কত পরিমাণে রয়েছে, সেটা সবচেয়ে বেশি যে সবচেয়ে ভালোভাবে যেখানে দেখানো হয় সেটা হচ্ছে টার্নারি ডায়াগ্রাম। তো শুধু এটা হচ্ছে সয়েলের ক্ষেত্রে ইউজেবল তা নয়, টার্নারি ডায়াগ্রামের মাধ্যমে তুমি বিভিন্ন ভেরিয়েবলসকে একসাথে কম্পেয়ার করে দেখাতে পারো which place is the best place for this whole diagram and which is represented by Ashok Mitra in this theory. Okay, so let's start today's session. যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করে দেওয়া যাক। দেখো, ফার্স্টেই 1991 খ্রিস্টাব্দে টার্নারি ডায়াগ্রামের ওপর বেস করে টার্নারি ডায়াগ্রামের মাধ্যমে অশোক মিত্র কি করলেন, একটা আমাদেরকে অ্যাজাম্পশন দিলেন বা একটা আইডিয়া দিলেন। কিসের আইডিয়া? না কিভাবে ফাংশনাল পজিশনগুলো ক্রিয়েট হয় একটা টাউন গঠনের জন্য, কিভাবে একটা ফাংশনাল ভেরিয়েশন একটা টাউনকে প্রভাবিত করতে পারে বা একটা টাউনকে রিফ্লেক্টেড করতে পারে। তো দেখো, প্রথমত যেটা বলার সেটা হচ্ছে 1991 খ্রিস্টাব্দে ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরিজ অফ সেন্সাস অফ ইন্ডিয়া। ঠিক আছে, আমাদের তো সেন্সাস হয় তোমরা সবাই জানো। তো সেন্সাস যে শুধুমাত্র যে পপুলেশনের ওপর হয় বা পপুলেশন ডেন্সিটির ওপর হয় তা কিন্তু নয়। সেন্সাস কিন্তু প্রতিটা ছোট ছোট টপিকের ওপরেই তৈরি করা হয়। তো তারই মতো একটা সেন্সাস 1971-এ হয়েছিল, যেটা ছিল ইন্ডাস্ট্রিয়াল বেসড। সেই ইন্ডাস্ট্রিয়াল বেসড সেন্সাসের ওপর বেস করে অশোক মিত্রা দিয়েছে এই ডায়াগ্রামেটিক্যালি ডিসক্রিপশনটা। দেখো এখানে কি বলা হচ্ছে, যখন এই মেজরিটি 1971 খ্রিস্টাব্দে 1971-এ যখন এই সেন্সাসটা লঞ্চ হয়, ইন্ডাস্ট্রিয়াল সেন্সাসটা, সেখানে ইন্ডিয়ার ইকোনমিক কন্ডিশন এবং ইন্ডিয়ান যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেগুলোকে 9টা ভাগে ভাগ করা হয়েছে, 9টা সেক্টরে ভাগ করা হয়েছিল। সেই 9টা সেক্টর আগে তোমাদের জানতে হবে, কারণ সেই 9টা সেক্টরের উপর বেস করেই কিন্তু অশোক মিত্রা তার তত্ত্বটা দিয়েছে। তো কি বলেছিল দেখো, ফার্স্টে দেখে নাও যে 9টা সেকশন কোনটাকে কি মেনশন করে বলা হয়েছিল। নাম্বার 1 হচ্ছে কাল্টিভেশন, নাম্বার 2-তে ছিল এগ্রিকালচারাল লেবার্স, নাম্বার 3-তে ছিল লাইভস্টক, ফিশিং, ফরেস্ট্রি, হান্টিং, প্ল্যান্টেশন এটসেট্রা, নাম্বার 4-তে ছিল মাইনিং অ্যান্ড কোয়ারিং, নাম্বার 5-এ ছিল ম্যানুফ্যাকচারিং, ম্যাক্সিমামটাই হাউস হোল্ড বেস ছিল, 6-এ ছিল কনস্ট্রাকশন অ্যান্ড টি&সি, মানে আমি বলতে চেয়েছি ট্রেড অ্যান্ড কমার্স, জায়গাটা ছোটো বলে আমি শর্টে লিখেছি। নেক্সট হচ্ছে ট্রান্সপোর্ট স্টোরেজ, যেটা আমাদের 7-এ ছিল। 6-এ বললাম, 8-এ ছিল কমিউনিকেশন এবং 9-এ ছিল আদার সার্ভিসেস। এছাড়াও আমরা জানি প্রচুর সার্ভিসেস হয়, মেজরগুলোকে রেখে বাকিগুলোকে উনি সাইড করে আদার্সে 9-এ ফেলেছিলেন। এটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের দ্বারা যে সেন্সাস রিলিজ হয়েছিল সেই সেন্সাসের ডেটা। সেই সেন্সাস অনুযায়ী 9টি স্টেজে আমাদের ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিকে ভাগ করা হয়েছিল। এবার কি করলেন অশোক মিত্রা? অশোক মিত্রা তার যে থিওরিটা দিলেন সেখানে তিনি এই সমস্ত 9টা যে স্টেট রয়েছে ইন্ডাস্ট্রি, সেই 9টা স্টেটকে দেখাননি। তিনি 3 থেকে 9 পর্যন্ত যে ক্যাটাগরিটা রয়েছে সেই 3 থেকে 9 পর্যন্ত ক্যাটাগরিরই ডিসক্রিপশন দিয়েছেন তার মডেলের মাধ্যমে। তো 3 থেকে 9 ক্যাটাগরির মধ্যে ওনার যে ডেসক্রিপশন সেটাকে আমরা মনে করে থাকি ওয়ান অফ দ্য বেস্ট ডেসক্রিপশন অফ টাউন শিফটিং বা টাউন জেনারেশন। যে কোনো একটা টাউন তৈরি করার ক্ষেত্রে
অনেক তত্ত্ব আছে, ঠিক আছে, গুনার মিডলের তত্ত্ব আছে, তোমরা পরে পরে পড়বে, উইবারের তত্ত্ব আছে, বিভিন্ন রকম তত্ত্ব আছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেস্ট তত্ত্ব বা সবচেয়ে বেশি আমাদের ইন্ডিয়ার ওপর কার্যকারী তত্ত্ব যদি বলা যায় তাহলে সেটা হচ্ছে অশোক মিত্রার এই তত্ত্বটি। তো এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা বুঝতেই পারছো। এটা আমাদের অর্থনীতিকে খুব বেশিভাবে ত্বরান্বিত করেছিল, এবং এই তত্ত্বটা উঠে আসার পর থেকেই নিউ যে টাউন প্ল্যান্টেশনগুলো হয়েছে বর্তমান দিনে সেগুলোকে কার্যকরী করা হয়েছিল। যার মধ্যে একটা জলজান্ত উদাহরণ যদি আমি বলে থাকি তাহলে বিধাননগর ধরতে পারো, নিউ টাউন ধরতে পারো। এই এরিয়াগুলো কিন্তু এই কনসেপ্টের উপর বেস করে অনেকটা তৈরি করা হয়েছে। তো এবার দেখো ওনার তত্ত্ব অনুযায়ী উনি কি করেছিলেন, উনি ফাংশনাল ক্লাসিফিকেশন অফ টাউনের 3টে সেপারেশন ভাগ দেখিয়েছিলেন। তিনি কি বলেছিলেন, তিনি বলেছিলেন 3 রকমের টাউন তৈরি হতে পারে একটা ফাংশন বা বিভিন্ন রকম যে ফাংশন রয়েছে সেগুলোর উপর বেস করে। সেই 3টে টাউন কি কি? নাম্বার 1 ম্যানুফ্যাকচারিং টাউন। তার মধ্যে উনি কোন কোন স্টেজগুলোকে ফেলেছিলেন ইন্ডাস্ট্রিজ? নাম্বার 1 হচ্ছে মানে প্রথম যাকে ফেলেছিল সেটা হচ্ছে 3 নম্বর, মানে লাইভ স্টক, ফিশিং, ফরেস্ট্রি, হান্টিং, প্ল্যান্টেশন, এই সব কিছুকে তিনি ফেলে দিয়েছিলেন 3 নম্বর, মানে তার ম্যানুফ্যাকচারিং টাউন। ম্যানুফ্যাকচারিং টাউন মানে তোমরা বুঝতেই পারছো যে এরিয়ায় কোনো কিছু ম্যানুফ্যাকচার হবে, নতুন করে শ্রমিকের মাধ্যমে কিছু ম্যানুফ্যাকচার করা হবে। এবং অবভিয়াসলি আমরা জানি যে ধর লাইভ স্টক, ফিশিং, ফরেস্ট্রি এগুলোতে প্রচুর পরিমাণে যেমন শ্রমিক লাগে, সেখান থেকে আমরা প্রচুর পরিমাণে কাঁচামালও গ্রেন করতে পারি। তো এটা একটা ইম্পর্টেন্ট। নাম্বার 2 হচ্ছে তিনি 4 স্টেজ তাকেও রেখেছিলেন। 4 স্টেজে কি রয়েছে? মাইনিং রয়েছে, কোয়ারিং রয়েছে। আমরা জানি মাইনিংয়ের মাধ্যমেও কিন্তু আমরা কাঁচা মাল সংগ্রহ করে থাকি, তো এটাও ম্যানুফ্যাকচারিং টাউনের মধ্যে পড়ে যাচ্ছে। নাম্বার 5 কে রেখেছেন, যেখানে আমরা অলরেডি লিখে রেখেছি ম্যানুফ্যাকচারিং, হুইচ টাইপ অফ ম্যানুফ্যাকচারিং? হাউস হোল্ড ম্যানুফ্যাকচারিং। এবার একটা হাউস হোল্ড ম্যানুফ্যাকচারিং বলতে কি বোঝায় সেটা তোমাদের আগে জানতে হবে। দেখো হাউস হোল্ড ম্যানুফ্যাকচারিং একটা খুব ব্রড কনসেপ্ট, সেখানে বাড়ি তৈরি থেকে শুরু করে বাড়িতে প্রয়োজনীয় যাবতীয় জিনিস সবটাই কিন্তু হাউস হোল্ড ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যেই পড়ে। যেমন ইলেকট্রিসিটি, যেমন তোমাদের বিভিন্ন ধরনের যে আসবাবপত্রগুলো হয় সেগুলো, বা ধরো জলের ব্যবস্থা থেকে শুরু করে জমি, ইট, বালি, কালার্স, যা যা লাগে একটা বাড়ি তৈরি করার জন্য সব কিছুই কিন্তু পড়ে যাচ্ছে হাউস হোল্ডের মধ্যে। এটা গেল। এছাড়াও তিনি 6 নম্বরটাকেও ম্যানুফ্যাকচারিং টাউনের মধ্যে ঢুকিয়েছে। 6 নম্বরে কি ছিল? কনস্ট্রাকশন অ্যান্ড ট্রেড অ্যান্ড কমার্স। ট্রেড অ্যান্ড কমার্সটাকে উনি সেপারেট করেছেন বটে, কিন্তু মেনলি উনি কেন রেখেছেন 6কে? কারণ সেখানে কনস্ট্রাকশন রয়েছে। আর আমরা কি জানি, কনস্ট্রাকশন কিন্তু একটা যে কোনো জিনিস তৈরির প্রথম ভিত। তো সেটা যদি না হয়, সেটা যদি ম্যানুফ্যাকচারিং না করা হয়, তাহলে কি করে বাকি জিনিসটাকেও? সেই জন্য ওটাকে ম্যানুফ্যাকচারিং টাউনের মধ্যে ফেলা হয়েছে। মানে যে অঞ্চলে এই কাজগুলো বেশি হবে সেটা হবে ম্যানুফ্যাকচারিং টাউন, নাম্বার 1। নাম্বার 2 টাউনে তিনি কি রেখেছেন? ট্রেড অ্যান্ড কমার্স টাউন। ট্রেড অ্যান্ড কমার্স টাউন, ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট টাউন। ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট দুটো খুব খুব অঙ্গাঙ্গিকভাবে জড়িত, তোমরা জানো সেটা। তো এখানে উনিও সেটাই বলতে চেয়েছেন যে একটা ট্রেড যেখানে হবে সেখানেই কমার্শিয়াল অ্যাক্টিভিটি হবে এবং সেখানেই তৈরি হবে ট্রান্সপোর্টের অ্যাক্টিভিটি। তো উনি সেই জন্য এই অঞ্চলের মধ্যে যে টাউন সেকশনগুলোকে রেখেছেন বা যে ইন্ডাস্ট্রিয়াল পোর্শনগুলোকে রেখেছেন সেটা হচ্ছে 7 আর 8। দেখো 7-এ রয়েছে ট্রান্সপোর্ট, 8-এ রয়েছে কমিউনিকেশন। বোঝাই যাচ্ছে যে উনি পুরোটাই প্ল্যান বেসড করেছেন। আর নাম্বার 3-তে রেখেছেন সার্ভিস টাউন। সার্ভিস টাউন মানে এই সমস্ত কিছুর পর যারা সার্ভিস দিয়ে থাকে, অনলি সার্ভিস। যেমন আমরা বলতেই পারি কলকাতার বিধাননগর হচ্ছে একটা সার্ভিস টাউন। এখানে কিন্তু কোনো রকম মাইনিংও হয় না, এখানে কোনো রকম ফিশিংও হয় না, বা এখানে কোনো রকম ম্যানুফ্যাকচারিং বড় বড় কারখানাও নেই। এখানে যা কিছু আছে সবটাই তথ্য প্রযুক্তি বেসড বা আইটি সেক্টর বেসড। তো এই পুরো সেকশনটা হচ্ছে সার্ভিস সেকশন। এখানে আপনাদের সার্ভিস দেওয়া হয়, সেই জন্য এইটাকে বলা হচ্ছে সার্ভিস টাউন, যেটার মাধ্যমে উনি 9কে রিপ্রেজেন্ট করেছেন। তো ওনার তত্ত্বের মধ্যে দিয়ে উনি 3 ধরনের টাউনের কথা বলেছেন। সেই 3 ধরনের টাউনের 1971 সালে যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল টাউনের লিস্ট বেরিয়েছিল সেন্সাস ওয়াইজ, সেইগুলোকে ডিভিশন করে উনি পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন ওনার তত্ত্বে কে কোন স্থানে রয়েছে। এবার যাচ্ছে মেন তত্ত্বে। মেন তত্ত্বে যাওয়ার আগে তোমাদের বুঝিয়ে দিই, এই ডায়াগ্রামটা মোস্ট ইম্পর্টেন্ট। অবভিয়াসলি যে কোনো তোমরা থিওরি লিখছো মানে তার একটা নির্দিষ্ট ডায়াগ্রাম থাকবে, যেখানে এখানে বলাই আছে টার্নারি ডায়াগ্রাম থিওরি, তো ডেফিনেটলি তোমাদের একটা টার্নারি ডায়াগ্রাম দিতে হচ্ছে। তো দেখো এই ছবিটা ভালো করে বোঝো, তাহলে পুরো থিওরিটাই তোমরা বুঝতে পেরে যাবে এবং আদার্স কোনো বই বা আদার্স কোনো নোট পড়ার আমার মনে হয় না প্রয়োজন পড়বে। দেখো কি বলছে। এই যে জিনিসটা, এই যে ত্রিভুজটাকে তোমরা দেখতে পাচ্ছ, ধরে নাও
বি একটা প্লট, ডি একটা প্লট, এফ একটা প্লট। এই তিনটে প্লটকে তিনটে বাহু দ্বারা যুক্ত করা হয়েছে। ওকে, এবার এই এক একটা বাহু এক একটা জিনিসকে রিপ্রেজেন্ট করছে। কি কি জিনিস? যে তিনটে জিনিস উনি এখানে রিপ্রেজেন্ট করেছে অ্যাজ আ টাউন, সেই তিনটে টাউনকে তিনটে বাহুতে দেখানো হচ্ছে। ওকে, দেখো ফার্স্ট যেটা বেস লাইন আমাদের রয়েছে ডি আর এফ, এখানে উনি কোন টাউনকে দেখিয়েছেন? ম্যানুফ্যাকচারিং টাউন, যেটা আমরা এ হিসাবে রিপ্রেজেন্ট করছি কারণ ওটা ওনার ফার্স্ট টাউন ছিল। তাহলে ফার্স্ট টাউন কি? ম্যানুফ্যাকচারিং টাউন, সেটাকে উনি কি কিসে দেখিয়েছে? ডি আর এফ এর যে ভূমিটা রয়েছে, ত্রিভুজের যে ট্রায়াঙ্গেলের যে ভূমি বা ল্যান্ড পোর্শনটা রয়েছে, সেখানে উনি ম্যানুফ্যাকচারিংকে দেখিয়েছে। রাইট হ্যান্ড সাইডে যেটা বি আর এফ রয়েছে, সেই বি আর এফ এ উনি কি দেখাচ্ছেন? ট্রেড অ্যান্ড কমার্স দেখাচ্ছেন। আর এদিকে বি আর ডিতে উনি কি দেখাচ্ছেন? সার্ভিস দেখাচ্ছেন। ওকে, তার মানে এখানে হচ্ছে ম্যানুফ্যাকচারিং টাউন, এখানে হচ্ছে ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট টাউন, এখানে হচ্ছে সার্ভিস টাউন। এটা ক্লিয়ার? এবার হচ্ছে তিনি এর ভিতরে আবার একটা উল্টো ত্রিভুজ এঁকেছেন। উল্টো ত্রিভুজটার কিন্তু আঁকার একটা নিয়ম আছে। যেভাবে হোক একটা ত্রিভুজের মধ্যে একটা ত্রিভুজ কিন্তু না, অবভিয়াসলি না। এই ত্রিভুজটার প্রতিটা বাহু সমান। তোমরা যখন আঁকবে এই ত্রিভুজের প্রতিটা বাহু কি ইকুয়াল আঁকবে। ধরো তোমরা 10 সেন্টিমিটার, এটা আমার 12 সেন্টিমিটার, আমার বড় বোর্ড বলে 12 সেন্টিমিটার রেখেছি, সরি 30 সেন্টিমিটার। তো 30 সেন্টিমিটার হাফ কত? 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার। পয়েন্টগুলো ফেলে নেবে, জাস্ট জয়েন করে নেবে, তোমাদের ত্রিভুজের মধ্যে একটা সঠিক সমবাহু ত্রিভুজ তোমরা পেয়ে যাবে। ওকে, ফার্স্ট কাজ। নেক্সট কি হচ্ছে? এই যে ত্রিভুজটা হলো, এই ত্রিভুজটা এবার কানেক্টেড হচ্ছে কার সাথে? কার অপোজিট যে বিন্দুটা রয়েছে তার সাথে কানেক্ট হচ্ছে। তাহলে এ হচ্ছে এখানে রয়েছে, তার সাথে কানেক্ট হয়ে গেল বি ডিরেক্ট। এই ব্লু লাইনটা দিয়ে আমরা কি দেখাচ্ছি? ম্যানুফ্যাকচারিং পোর্শন এখানে 0% হচ্ছে। ওকে, বিকজ এটা তো ম্যানুফ্যাকচারিং এরিয়া, এখানে নতুন করে কি ম্যানুফ্যাকচার হবে? যত তুমি একে নিয়ে যাবে তত 100% ম্যানুফ্যাকচার তুমি পাবে। ওকে, নেক্সট কি দেখাচ্ছে? সেম ভাবে এখানে সার্ভিস ছিল, এফ এর সাথে জয়েন্ট করা হয়েছে ইকে, সেখানেও সার্ভিস 0। যত তুমি এফ এর দিকে এগোতে যাচ্ছ 100% তুমি সার্ভিস পেতে থাকবে। যেখানে তৈরি হয় সেখানে তো পাওয়া যায় না, সেখান থেকে তো জিনিসটাকে সাপ্লাই হতে হবে, তবে তো তুমি তার সার্ভিসটা পাবে, রাইট? সেম এখানে ট্রান্সপোর্টের সেকশন রয়েছে, এখান থেকে যত তুমি যাচ্ছ 0 হচ্ছে ভ্যালু। এবার হচ্ছে তার আসল জিনিস, তিনি যেটা বলতে চাইছেন, মানে টাউনটা আমি অ্যাকচুয়াল, মানে সবচেয়ে ভালো টাউনটা আমি কোথায় পাবো? যে এরিয়াতে আমি সব কিছুর ফ্যাসিলিটি পাবো, সেই টাউনটা কোথায় গড়ে উঠবে? দেখো এই যে ক্রস সেকশন, সেই টাউনের ক্লাসেসের স্পেশালাইজেশন তিনি এবার করেছেন। এই যে তিনটে বৃত্ত তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে রেড, তারপর ব্ল্যাক, তারপর গ্রিন, এই তিনটে বৃত্তর মাধ্যমে তিনি বুঝিয়েছেন কোথায় কিভাবে কি কি ফেসিলিটি আমরা পাবো এবং কোন টাউনটা আমাদের মানে বসবাসের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। দেখো ক্লাসেস অফ স্পেশালাইজেশন কি কি করেছেন। নাম্বার 1, ডাইভার্সিফাইড টাউন, মানে কি ডাইভার্স হতে পারে, যে কোনো সময় অন্য একটা টাউনে পরিণত হতে পারে বা অন্য কোনো কাজকে, একটা কাজকে উপেক্ষা করে অন্য একটা কাজের জন্য অ্যাপ্লিকেবল হতে পারে। তো সেক্ষেত্রে কি বলছে? রেড সার্কেল, এই যে ছোট্ট সার্কেলটা, যে ভেতরে ছোট্ট সার্কেলটা, এই ছোট সার্কেলের মাধ্যমে বোঝানো হচ্ছে ডাইভার্সিফাইড টাউন। কেন বলছে? কারণ এখানে হচ্ছে 35% আমরা অ্যারেঞ্জমেন্ট পাচ্ছি। 35% মানে কোথা থেকে এই 35% হলো? দেখো এটা তোমার 100 to 0%, রাইট? এটাও 100 to 0%, এটাও 0 to 100% যেভাবে রয়েছে। তো যত আমি ভেতরের দিকে ঢুকে আসছি কি হচ্ছে? এর থেকে একটা মিনিমাম ডিস্টেন্স, এর থেকে একটা মিনিমাম ডিস্টেন্স ক্রস করতে, এর থেকে একটা মিনিমাম ডিস্টেন্স, এর থেকে, সব কিছু মিলিয়ে যখন এই সেকশনে এসে জড়ো হচ্ছে তখন আমরা কি দেখতে পাচ্ছি? 30% সব, মানে 35% হচ্ছে মেইন কোর রয়েছে, বাকি বিভিন্ন রকম জিনিস এর মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড রয়েছে। তো এই জায়গাটা কি হবে? ডাইভার্সিফিকেশন ঘটবে, মানে যখন তখন যে কোনো মানুষ যে কোনো সার্ভিসে জয়েন করতে পারে, কারণ তার কাছে প্রচুর অপরচুনিটি রয়েছে। যতই সে বাড়তে থাকুক না কেন, তার একই রকম বেল্ট সে পাচ্ছে। নেক্সট বেল্টে দেখো মডিফাইড মডারেটলি স্পেশালাইজেশন। মডারেটলি স্পেশালাইজড মানে কি? এখানে 40 to 45% আমরা পাচ্ছি, এবং সেইটা কি রেড টু ব্ল্যাকের মাঝের এই জায়গাটা, এই জায়গা আমরা 45% সার্ভিস পাচ্ছি। 40 থেকে 45% ভ্যারি করে। তার মানে কি এখানে আমরা যা কিছু চাইছি তার প্রায় অনেকটা, মানে সেন্ট্রাল এরিয়া থেকে অনেকটা বেশি পাচ্ছি। নেক্সট হচ্ছে হাইলি স্পেশালাইজড। হাইলি স্পেশালাইজড মানে কি? যে জায়গায় আমি খুব অত্যাধুনিক জিনিসপত্র পাচ্ছি,
মডার্ন জিনিসপত্র পাচ্ছে, যেটা আমার একটা শহুরে অঞ্চলের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেই পোর্শনটা হচ্ছে এই ব্ল্যাক আর গ্রিনের মাঝের পোর্শনটা। এবার হচ্ছে গ্রিনের বাইরে ভেরি হাইলি স্পেশালাইজড। গ্রিনের বাইরে যেই আমি বেরিয়ে গেলাম, আস্তে আস্তে কী হচ্ছে দেখো, এদিকে 100%, এদিকে 100%, এদিকে 100%, মানে সব 100%-এর দিকে আমি এগিয়ে যাচ্ছি। তার মানে কি হচ্ছে, সেই জোন বা সেই এরিয়াটা অনেক বেশি স্পেশালাইজড, অনেক বেশি আধুনিক এরিয়া হয়ে যাচ্ছে। সেখানে আমি সব আমার প্রয়োজনীয় জিনিস পাচ্ছি, যেরকম ট্রেড অ্যান্ড কমার্স পাচ্ছি, সেরকম সার্ভিস পাচ্ছি, সেরকম ম্যানুফ্যাকচারিং পাচ্ছি, সব কিছু পাচ্ছি। সেই জায়গাটা অনেক বেশি অ্যাপ্লিকেবল ফর টাউন সেকশন। তাহলে উনি কি বললেন এই 4টে স্টেজের মাধ্যমে, এখানে 35, এখানে 40, এখানে 45, অ্যাবভ 50, ঠিক বুঝলাম না। ব্যাপারটা কিছুই না, উনি কোনো গ্রামকে ইন্ডিকেট করেনি, উনি কিন্তু প্রথম থেকে টাউন কথাটা ব্যবহার করেছে। কিন্তু তার এই তত্ত্বের মাধ্যমে কিন্তু তিনি গ্রামকে রিপ্রেজেন্ট করেছেন অ্যাজ আ টাউন। দেখো সাধারণভাবে কি হয়, তোমরা যদি ফরেন কান্ট্রিতে যাও, সেখানে যে সমস্ত টাউনগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের পশ্চিমবাংলার টাউনের সাথে ইকুয়াল নয়, বা সেখানকার যে ভিলেজ এরিয়াগুলো সেগুলোও কিন্তু আমাদের এখানকার ভিলেজের মতো নয়। ওখানকার ভিলেজও অনেক বেশি এডুকেটেড বা স্মার্ট বা অ্যাডভান্স বলতে পারো, যেটা আমাদের এখানে লক্ষ্য করা যায় না। তাই উনি ওই বাইরের দেশের তত্ত্ব হিসাবে এটা দেওয়ার চেষ্টা করেছেন। তো দেখো ভালো করে ব্যাপারটা বোঝো, এই যেখানে 35% ফেসিলিটি আমি পাচ্ছি সব কিছু থেকে, সেই এরিয়াটা কি হবে, অবভিয়াসলি খুব একটা উন্নত হতে পারবে না, কারণ সব কিছু তো সেখানে গিয়ে পৌঁছচ্ছে না। তো তার ফলে কি হচ্ছে, সেখানটা বেশ খানিকটা অনুন্নত এরিয়া তৈরি হচ্ছে, মানে সেখানটা অ্যাকচুয়ালি গ্রামের পরের স্টেজে দাঁড়িয়ে আছে, মানে জাস্ট গ্রাম থেকে বেরিয়েছে, রাস্তাঘাটগুলো হয়তো পাকা হয়েছে বা ইলেকট্রিসিটি এসছে, সেই পোর্শনটাকে রিপ্রেজেন্ট করছে এই কোর এরিয়াটা। যত তুমি বেল্টের বাইরে বেরোচ্ছ, যত তোমার ফেসিলিটির পার্সেন্টেজগুলো বাড়ছে, তত তোমার কি হচ্ছে, তত তোমার লাইফস্টাইল উন্নত হচ্ছে, তত তুমি ফেসিলিটিস পাচ্ছ। তার মানে উনি বলতে চাইছেন, যখন একটা টাউন, একটা শহর গড়ে ওঠে এবং তার এজ এরিয়াগুলোতে, ধারগুলোতে প্রপার সেকশন, ধরো এদিকে নদী গেছে, তাহলে কি হবে, এখানে তোমার ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট করে উঠবে। বা ধরো এই এরিয়াটার জায়গায় অনেকগুলো মানে কলকারখানা রয়েছে, সেখানে তুমি ম্যানুফ্যাকচারিং পাচ্ছ। এই এরিয়াটার জায়গায় তুমি ধরো কি বলবো, মানে ধরো এই সার্ভিস পাচ্ছ, সার্ভিস সেকশনগুলোতে হাসপাতাল আছে, স্কুল আছে, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো রয়েছে। তার মানে উনি বলছেন সেগুলো থেকে অনেকটা দূরে এসে তুমি যদি দেখো মধ্যিখানে অঞ্চল, সেগুলো থেকে ইকুয়াল ডিস্টেন্স মেনটেন করে যদি তুমি একটা জায়গায় এসে পৌঁছো, তাহলে দেখতে পাবে কি সেই জায়গাটা অনেক বেশি অনুন্নত। যত তুমি সেই এরিয়াগুলোর কাছে গিয়ে পৌঁছবে, তত তুমি কি দেখতে পাবে, তত তুমি দেখতে পাবে সেই জায়গাগুলো বেশি আধুনিক জীবনযাপনের সাথে জড়িত হয়ে পড়েছে। খুব সহজ একটা এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবে যে দেখো, উনি সাধারণভাবে যেটাকে রিপ্রেজেন্টও করেছেন যে আমাদের যে ভাগীরথী হুগলি নদী রয়েছে, সেই নদীর তীরবর্তী অঞ্চল থেকে তুমি যত ভেতরের দিকে ঢুকতে থাকবে, নদী তীরবর্তী অঞ্চলে কিন্তু বেশ কিছু গ্রামাঞ্চল, কৃষিক্ষেত্র দেখতে পাওয়া যায়। কারণ কি, আমরা জানি নদী পলি গঠিত অঞ্চল, প্লাবনভূমি রয়েছে, সেখানে ভালো চাষবাস হবে। যত তুমি ভেতর দিকে যাচ্ছ, চাষবাস করার এরিয়া বা ফ্যাসিলিটিগুলো কমে যাচ্ছে, লোকে তখন অন্যান্য কাজের সাথে, অন্যান্য সার্ভিসের সাথে এঙ্গেজ হয়ে পড়ছে, এবং তত শহরের ডেভেলপমেন্ট ঘটছে। এটাই তিনি তার এই তত্ত্বের মাধ্যমে বোঝাতে চেয়েছেন। তবে একটা জিনিস মনে রাখবে, ওনার তত্ত্বটা কিন্তু পুরোটাই টাউন বেস। এখানে কিন্তু গ্রামের কথার কোনো উল্লেখই নেই, গ্রামের জীবনযাত্রার কথারও কোনো উল্লেখ নেই। উনি কিন্তু আগে থাকতেই পুরো ব্যাপারটা টাউনের ওপর বেস করে দিয়েছেন। ঠিক আছে, তো যাই হোক, শেষ পর্যন্ত এটাই বলা যায়, এই যে টার্নারি ডায়াগ্রাম, এই যে ফাংশন ক্লাসিফিকেশন অফ টাউনস উনি করেছেন, এবং কোন কোন জায়গায় টাউনের ক্লাসিফিকেশন কতটা হচ্ছে, কিভাবে এনরিচ করছে, প্রতিটা বস্তুকে তিনি ছোট ছোট বিষয়ের হিসাব অনুযায়ী দেখিয়েছেন, যেটা আর কারোর তত্ত্বে এত ক্লিয়ারলি বোঝা যায় না। যার জন্য অগাস্ট লস্ট বলো বা ওদিকে মানে শিল্পতত্ত্ব যারা দিয়েছে, বা টাউন শিফটিংয়ের যে তত্ত্বগুলো দিয়েছে, তাদের তত্ত্বের তুলনায় এই অশোক মিত্রের যে হিউম্যান জিওগ্রাফি তোমাদের পার্টে রয়েছে, অশোক মিত্রের যে তত্ত্বটা, সেটা অনেক 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 বেশি অ্যাপ্লিকেবল ফর ইন্ডিয়ান অ্যান্ড অনেক বেশি গ্রহণযোগ্য, কারণ ওনার তত্ত্বে প্রপার ডেসক্রিপশন পাওয়া গেছে, প্রপারলি লিঙ্ক পাওয়া গেছে বর্তমান সমাজের সাথে। আমরা এটাকে খুব সহজে নিজেদের লাইফস্টাইলের সাথে কিন্তু কল্পনা করতে পারি বা কম্পেয়ার করতে পারি। তো এটাই হচ্ছে টার্নারি ডায়াগ্রাম। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো।
তোমরা চাইলে যে কোনো বইতেও এই ডায়াগ্রামটা পাবে, বা এই ডায়াগ্রাম যাবতীয় আমি যা বললাম তার থেকে অনেক বেশি কিছু তোমরা পাবে। আমি তোমাদের জিস্টটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি তোমাদের সবাই বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা যে এইভাবে আমার চ্যানেলটাকে সাপোর্ট করছো, আমাকে কমেন্ট করে জানাচ্ছ তোমাদের প্রবলেমগুলো, আমার সত্যি খুব ভালো লাগছে। আমি আরও অনেক বেশি তোমাদের এঙ্গেজমেন্ট চাই। যেখানে যা প্রবলেম হবে আমাকে জানো, আমি চেষ্টা করব তোমাদের সেই ডাউটসগুলো ক্লিয়ার করে দিতে। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। তো আজ হিউম্যান জিওগ্রাফির এই পার্টটা হয়ে গেল। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। নেক্সট পার্টে কি পড়াবো সেটা তোমরা আমাকে বলবে। তো চলো আজ এই পর্যন্ত, এই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।